আচ্ছা, তাহলে আমরা লাস্ট কি দেখলাম? যে আমাদের এইটা আমরা লিখতে পারি বিসি ইকুয়াল এবি প্লাস এসি, তাই না? এবি আর এসি মিলে তো তোমার বিসি হয়েছে, জি স্যার। এটা লেখা যায়। এখন বিসি এর পরিচয় কি, ওটাই নিচে লিখছে। বিসি এর পরিচয় হলো তরলের প্রকৃত প্রসারণ। এবি এর পরিচয় কি, পাত্রের প্রসারণ। আর এসি এর পরিচয় কি, তরলে আপাত প্রসারণ। তাহলে আমরা এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটাকে ভাঙলে আমরা এটা পাই, তরলের প্রকৃত প্রসারণ ইকুয়াল পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ। আপাত ঠিক আছে? প্রসারণ। তো এইখানে দেখো, তরলের প্রকৃত প্রসারণকে ভিসি দ্বারা প্রকাশ করছি, বিসি দ্বারা প্রকাশ করছি। বাট তরলের প্রসারণ বলতে তো বেসিক্যালি এটা আয়তনের প্রসারণ বোঝায়। এই কারণে বিসি এর জায়গায় পরে এটাকে ভিএল লেখা হয়েছে। ঠিক আছে? সিমিলার ওয়েতে পাত্রের প্রসারণকে লেখা হয়েছে হলো ভিবি, আর আপাত প্রসারণকে লেখা হয়েছে হলো ভিএ। ঠিক আছে? তাহলে আমরা কি আচ্ছা। করলাম, আমাদের নোটেশনটাকে আমরা রিইন্ট্রোডিউস করলাম, যে আমাদের আগে ছিল কি বিসি, যেটা আগে বিসি ছিল সেটা এখন হয়ে গেছে ভিএল। যেটা আগে ছিল হলো আমাদের এবি, সেটা হয়ে গেছে ভিবি। যেটা আগে ছিল এসি, সেটা হয়ে গেছে ভিএ। ঠিক আছে? তাহলে এই নোটেশন গুলা মনে রাখবা, তাহলে যে তরলের প্রকৃত প্রসারণ ভিএল ইকুয়াল পাত্রের প্রসারণ ভিবি প্লাস তরলে আপাত প্রসারণ ভিএ। এবং এই তিনটার মধ্যে রিলেশন হলো এইটা, যে পাত্রের প্রসারণ আর আপাত প্রসারণকে যোগ করলে আমরা প্রকৃত প্রসারণ পাবো। এটা অ্যাজ এ ফর্মুলা মুখস্থ রাখবা। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমাদের এখানে ফর্মুলাটা কি? এল ভি এল ইকুয়াল টু ভি বি প্লাস ভি এ। গুড। ভিএল ইকুয়াল ভিবি প্লাস ভিএ, যেখানে ভিএল কি? ভি এল হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। গুড। ভিবি পাত্রের প্রসারণ। প্রসারণ, ভিএ আপাত প্রসারণ। আপাত ওকে, গুড। প্রসারণ। এখন আমরা দেখি এখান থেকে ম্যাথ কিরকম আসে। এখানে একটা ম্যাথ আছে। একটা পাত্রে রাখা তরলের প্রকৃত প্রসারণ হলো এত, যদি পাত্রের প্রসারণ হয় হলো এত, তবে আপাত প্রসারণ কত? তাহলে চাইছে কি বলতো, আপাত প্রসারণ মানে কি? আপাত প্রসারণ ভি এ। ভিএ কত, এটা চাইছে। ঠিক আছে? যেখানে ক্যাপিটাল এস না স্মল। ওই যে দেওয়া আছে। না, ওইটা তো অ্যান্সার দেওয়া আছে এখানে, আমাদের তো ওইটা বের করতে হবে। ভিএ ইকুয়াল 100 সেন্টিমিটার কিউব, এটা অ্যান্সার দেওয়া আছে, আমরা এটা বের করবো। বের করে মিলাবো যে ঠিক আছে কিনা। আচ্ছা, আপাত প্রসারণ কত তাহলে? ভিএ চাইছে। এখন দেখি আমাদের কি কি দেওয়া আছে। প্রকৃত প্রসারণ হলো 120 সেন্টিমিটার কিউব। তাহলে ভি এল। ভিএল। পাত্রের প্রসারণ 20, তাহলে ভিবি। তাই না? ভি বি। জি এখন স্যার। ফর্মুলা লিখবো। ভিএল ইকুয়াল কি, ভি 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 এল প্লাস ইকুয়াল টু। ভিএ। যেহেতু ভিএ লাগবে, তাহলে ভিএ কে এক পাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে পাঠাই দিই। তাহলে ভিএ কে রেখে ভিবি কে যদি পাঠাই, ভিবি ওই পাশে গেলে কি হবে? এখানে প্লাস হচ্ছে, ওই পাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস হবে। তাহলে ভিএ ইকুয়াল দাঁড়াচ্ছে হলো ভিএল ভি মাইনাস ভিবি। মাইনাস তাই না? ভি বি। গুড। জি স্যার। ভিএ এখন হলো ভিএল আর ভিবি এর মান বসায় দিব। আচ্ছা, এখানে দেখো, ভি আমি বি। যখন ম্যাথ করি, হ্যাঁ, আমি কিন্তু এখানে গুছায় করি নাই। তুমি কিন্তু আবার এইভাবে করবা না। তোমার হলো ফার্স্টে লিখতে হবে, আচ্ছা দেওয়া আছে প্রকৃত প্রসারণ ভিএল ইকুয়াল এত, আপাতত পাত্রের প্রসারণ ভিবি ইকুয়াল এত, এগুলো লিখে তারপরে আমরা জানি ইকুয়াল এত, এটা ইকুয়াল এত, এইটা লেখার পরে লাস্টে লিখবা নির্ণয় আপাত প্রসারণ এত। আশা করি স্ট্যান্ডার্ড ওয়েতে লেখা শিখে ফেলছো অলরেডি, আগে যেহেতু অনেকগুলো ম্যাথ করা হয়েছে, তাই না? স্যার। সো আমি শর্ট ওয়েতে করালেও তুমি কি, যেটা স্ট্যান্ডার্ড ওয়ে ওইভাবে করবা। নাহলে কিন্তু আবার করাবো, মানে হোমওয়ার্ক আবার রিপিট হয়ে যাবে তখন। ঠিক আছে? তো ওটা মাথায় রাখবা। ওকে। ওকে, জি তাহলে স্যার। ভিএল এর মান আমরা বসাই। ভিএল কত? 120 120 সেন্টিমিটার কিউব মিটার পার সেকেন্ড কিউব। মাইনাস মাইনাস ভিপি কত? 20। সেন্টিমিটার কিউব। দেখো, এই যে এখানে যদি তুমি ইউনিট না লেখো তাহলে পয়সা মার্ক কাটা, হ্যাঁ। তো এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে 120 থেকে 20 20। গেলে থাকে কত? 100। 100 সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের অ্যান্সার মিলছে। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় আপাত প্রসারণ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে 2 3 4 আছে, এগুলো তোমার হোমওয়ার্ক, এগুলো বাসায় করবা। সহজ আছে।
হয় দুইটা আচ্ছা থাকবে, আচ্ছা, বুঝতে অন্য একটা বের করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব তরলের প্রকৃত প্রসারণ সহগ। ওকে। আচ্ছা, আগে যেটা ছিল সেটা হলো যে আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণের মধ্যে যে সম্পর্ক, ওইটার ফর্মুলা দেখলাম। আর এই যে প্রসারণ সহগ, এটা আমরা কঠিনের ক্ষেত্রে পড়ছিলাম। তিনটা ছিল, একটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ, একটা ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন আর প্রসারণ সহ। একটা আয়তন প্রসারণ সহগ। ওগুলা ছিল কঠিনের ক্ষেত্রে। তরলের ক্ষেত্রে হলো প্রকৃত প্রসারণ সহগ। এবং তরলের ক্ষেত্রে একটাই আছে, ঠিক আছে। একটা হলো কি, তরলের প্রকৃত প্রসারণ সহগকে হলো গামা এল দ্বারা প্রকাশ করা হয়। গামা এল ইকুয়াল হলো V2 - V1/V1 ইন্টু T2 - T1। V2 - V1 কি, আয়তনের পরিবর্তন, ডেল ভি। T2 - T1 হলো কি, তাপমাত্রার পরিবর্তন, এখানে এটা জায়গায় আমরা লিখতে পারি ডেল টি। বুঝছো? আচ্ছা স্যার, এখন এটা তো হ্যাঁ, বলো। আয়তন প্রসারণ সহগের মতো। হ্যাঁ, গুড। এইটা আমাদের কঠিন পদার্থের যে আয়তন প্রসারণের যে ফর্মুলা ছিল, ওইটাও দেখতে একই রকম। ডিফারেন্স কোথায় ছিল? ওইখানে শুধু গামা ছিল, গামা আর ছিল আর এখানে এখানে হলো আমরা গামা এল গামা আছে। এল দিচ্ছি, এল ফর লিকুইড, ঠিক আছে। আর এই পাশের এগুলো সব একই একই, কিন্তু একটু পরিচয়ে ডিফারেন্স আছে। সেটা হলো যে ওইখানে V1 ছিল হলো কঠিন পদার্থের আদি আয়তন, এখানে V1 হলো তরল পদার্থের আদি আয়তন। ওখানে V2 ছিল কি, কঠিন পদার্থের শেষ আয়তন, এখানে তরল পদার্থের শেষ আয়তন, ঠিক আছে। মানে একই, কারণ আয়তনের নোটেশন তো আমরা ভি দিয়েই প্রকাশ করব, তাপমাত্রার নোটেশন তো টি দিয়েই প্রকাশ করব। কিন্তু এই জিনিসগুলো ওইখানে ছিল কঠিনের ক্ষেত্রে, আর এখানে হয়ে গেছিল তরলের ক্ষেত্রে। বাকি সব সেম, আমাদের ফর্মুলা দেখতেও একই রকম, ঠিক আছে। ডেল ভি বাই V1 ডেল টি, এটা ওইখানেও এরকমই ছিল। আর যেহেতু তাহলে এটা কি, যখন হ্যাঁ বলো। যখন গামার সাথে এল দেওয়া থাকবে তখন বুঝতে হবে যে এটা তরলের প্রকৃত প্রসারণ সহগ। হ্যাঁ, তোমার তো গামা এল দেওয়া থাকবে না, তোমাকে বলবে তরলের প্রকৃত প্রসারণ সহগ বের করো। সেই ক্ষেত্রে তুমি তখন গামার সাথে এল দিবা। আর যদি বলে কঠিনের হলো আয়তন প্রসারণ সহগ বের করো, তাহলে শুধু গামা দিবা। আর এই পাশের বাকি টার্মগুলো সেম। বাস, জাস্ট তোমার এটা মাথায় রাখতে হবে যে এই টার্মগুলো হলো যখন কঠিনের ক্ষেত্রে হবে তখন কঠিনের টার্ম হবে, যখন তরলের ক্ষেত্রে হবে তখন তরলের টার্ম হবে। বুঝছো? স্যার, ওকে। তাহলে এখন দেখো তরলের প্রকৃত প্রসারণ সহগের যে সংজ্ঞা, সেটাও আমাদের সেম। কঠিনের ক্ষেত্রে যেভাবে বের করছি ওইভাবে। কঠিনের ক্ষেত্রে কিভাবে বের করছি, V1 ধরছি 1 মিটার কিউব, ডেল টি ধরছি কিউব। কি 1 কেলভিন। এটা এই দুটো যদি ওয়ান ধরি, তাহলে আমাদের গামা এল ইকুয়াল কি হয়ে যাচ্ছে, ডেল ভি হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা ডেফিনেশন দিতে পারি যে 1 মিটার কিউব আয়তনের তরল পদার্থের, দেখো এখানে কঠিন পদার্থ ছিল, এখানে হবে তরল পদার্থ। হ্যাঁ, ডিফারেন্স গুলো খেয়াল রাখতে হবে। তরল পদার্থের আচ্ছা তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তরল পদার্থের প্রকৃতপক্ষে যতটুকু প্রসারণ হয়, হ্যাঁ, এখানে প্রকৃতপক্ষে কথাটা দিতে হবে, কারণ তরলের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের প্রসারণ হয়, একটা হলো প্রকৃত, আর একটা কি আপাতত। তো যেহেতু এটা প্রকৃত প্রসারণ সহগ, এই জন্য এখানে অবশ্যই প্রকৃতপক্ষে কথাটা উল্লেখ করতে হবে। তাহলে প্রকৃতপক্ষে যতটুকু প্রসারণ হয় তাকে তরলের প্রকৃত প্রসারণ সহগ বলে। এর একক হলো কে ইনভার্স 1। কে ইনভার্স ওয়ান। হ্যাঁ, আগের গুলার ক্ষেত্রেও কিন্তু কে ইনভার্স 1 ছিল। যত প্রসারণ সহগ আছে সবগুলোর ক্ষেত্রে কে ইনভার্স 1 হবে। আর মাত্রা কি হবে, মাত্রা হবে হলো T−1, তাই না? জি ওকে, স্যার। এই হলো বিষয়। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস মিস দিছি, সেটা হলো যে এই যে প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণের যে ডেফিনিশন, এটা মানে যদিও আমি বুঝাইছি, বাট ডেফিনেশনটা তোমাকে বলে দিই। তো দেখো, প্রকৃত প্রসারণের ডেফিনেশনটা কি, তাপমাত্রা বৃদ্ধির ফলে পাত্রের প্রসারণ বিবেচনা করে প্রকৃতপক্ষে তরলের যতটুকু প্রসারণ হয় তাকে প্রকৃত প্রসারণ বলে, একে ভিএল দ্বারা প্রকাশ করা হয়। তো এইখানে আমাদের মেইন জিনিস কি কি পয়েন্ট হলো, এই যে পাত্রের প্রসারণটা আমরা বিবেচনা করতে, ঠিক আছে, তখন হলো আমাদের প্রকৃত প্রসারণ। আর যদি বিবেচনা না করি তাহলে হবে আপাত প্রসারণ। যেমন দেখো, তাপমাত্রা বৃদ্ধির ফলে পাত্রের প্রসারণ বিবেচনা না করে তরলে যতটুকু প্রসারণ পাওয়া যায় তাকে আপাত প্রসারণ বলে, একে ভিএ দ্বারা প্রকাশ করা হয়। তো এইখানে আমাদের কি হচ্ছে, পাত্রের প্রসারণ বিবেচনা না করে, এটাই হলো ডিফারেন্স। আপাতর ক্ষেত্রে আমরা পাত্রের প্রসারণটা বিবেচনায় নিচ্ছি না, প্রকৃতর ক্ষেত্রে পাত্রের প্রসারণটা বিবেচনায় নিচ্ছি। ক্লিয়ার আছে? জি স্যার। তাহলে বলো এই দুটার মধ্যে ডিফারেন্স কি। একটা হচ্ছে পাত্রের আহ প্রসারণ বিবেচনা করে, মানে হচ্ছে পাত্রটাকে যে গরম করে ওটা ধরে, হ্যাঁ, সেটা যেটা হলো এটার প্রকৃত যে প্রসারণ। প্রসারণ হয় সেটা ধরে, এটা প্রকৃত প্রসারণ। আর পাত্রের প্রসারণ না বিবেচনা করে
এটা হ্যাঁ, মানে এটার ইয়ে করে না আর কি, বিবেচনা করে সেটাকে না। হলো আপাত প্রসারণ বলে, ঠিক আছে। আর প্রকৃত জি প্রসারণ স্যার। তো আমরা দেখছি ভিএল, আর আপাত প্রসারণ হলো ভিএ। ওকে, ফাইন। তাহলে এখন প্রকৃত প্রসারণ সহগ দেখলাম, প্রকৃত প্রসারণ সহগের ডেফিনেশন দেখলাম। এখন হলো কোয়েশ্চেন। এগুলো হলো তোমার প্রকৃত প্রসারণ সহগ রিলেটেড হলো ম্যাথ আছে কিছু, ঠিক আছে। তো আমরা একটা ম্যাথ করবো এখানে। প্রথম ম্যাথটা করি, শর্টে করব, কিন্তু তুমি অবশ্যই কি ডিটেলসে করবা। এখানে দেখো একটা তরলে আয়তন দেওয়া আছে ভি 1 100 সেন্টিমিটার কিউব। তাহলে এটা কি, এটা আদি আয়তন। তাপমাত্রা T1 হলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আদি তাপমাত্রা। T2 হলো আদি কি বিশ তাপমাত্রা। ডিগ্রি 40 ডিগ্রি হলো T2, এটা হলো শেষ তাপমাত্রা। আয়তন শেষ বেড়ে তাপ- হয়েছে V2, এটা হলো কি শেষ আয়তন। শেষ তাহলে প্রকৃত আয়তন। প্রসারণ সহগ কত? তাহলে আমরা ফর্মুলা লিখি, গামা এল বের ইকুয়াল করবো কি? স্যার। হ্যাঁ, বের করো। আচ্ছা, V2 মাইনাস ভি ওয়ান গামা বাই এল ইকুয়াল টু বি মাইনাস। V1 ইন্টু T2 মাইনাস T1। কত আছে? 1/5। 1/5? 1/5 কেমনে আসে? ও আচ্ছা, না না সরি, ভাগ করে ফেলছি। 2000ই আসে। 2000 আসে? 2000 তো নিচে। আর ওয়ান হচ্ছে উপরে। হ্যাঁ, তো এটার ভ্যালু বের করবা না? AB/C। 5 10 ইনভার্স 4। 5 10 ইনভার্স 4, গুড। তাহলে এইটা একক কি হবে? K ইনভার্স 1। K ইনভার্স 1। গুড। তাহলে এটাই ছিল। তো আশা করি পারবা। হ্যাঁ, এখানে 2 3 4 আছে, এগুলো হোমওয়ার্ক। ওকে, এখানে একটা ম্যাথ আছে। এটা একটু ইজি ম্যাথ না, হার্ড ম্যাথ, বাট তুমি ট্রাই করিও একবার, না পারলে পরে দেখবে। ঠিক আছে। জি স্যার। আমরা আদর্শ গ্যাস সমীকরণ করব। এতে তাহলে দুইটা ফর্মুলা করা হলো, একটা হলো ভিএল ইকুয়াল ভিবি প্লাস ভিসি, আর একটা কি গামা এল ইকুয়াল V2 মাইনাস ভি 1 V2 বাই মাইনাস T1 ইন্টু V1। T2 মাইনাস T1। আচ্ছা, এখন আমরা থার্ড সমীকরণ করব, সেটা হলো আদর্শ গ্যাস সমীকরণ। তো এখানে আগে আমরা একটা ডেফিনেশন পড়ছি, সেটা হলো গ্যাসের চাপ। গ্যাস তো চাপ দেয়, এটা তো জানো, তাই না? জি স্যার। কিভাবে জানো? বাস্তব অভিজ্ঞতা আছে? না, নাই? কিভাবে চালু? এই বিয়ে বাড়িতে গেলে মানুষ যখন অনেক বেশি খায়, খাওয়ার পরে কি করে বলো? বিয়ে খাও নাই? খাইছে, হ্যাঁ, কিন্তু খাওয়ার পরে খাইতে কি পারি করে? না বেশি করে। হ্যাঁ, তুমি পারো না, অনেকে খায়, হ্যাঁ। তো যারা খায় তারা দেখবো যে খাওয়ার পরে পরে পাদ মারে, তাই না? মানে গ্যাস ছাড়ে। তো কেন তাকে হলো গ্যাস ছাড়তে হইলো? এটা ধরো যে ওই লোকের হলো পেট, যেহেতু অনেক খাইছে এই জন্য পেটের এরকম ফুলে গেছে। তো পেটের ভিতরে কি হয়ে যায়, তখন গ্যাস হয়ে যায়। এই গ্যাসগুলো তখন কি করে, চারপাশে হলো ধাক্কা দেয়, চামড়ার মধ্যে ধাক্কা দেয়। ধাক্কা দেয়, ওই জিনিসটাই হলো চাপ। ওই কারণে দেখবা যে যারা অনেক বেশি খায়, ওদের পেট দেখবা ফুলে থাকে। ফুলে থাকে কে, কারণ হলো ওই যে গ্যাসগুলো ভিতর থেকে ধাক্কা দিতে থাকে। বুঝতে পারছো? তারপরে যখন বের হইতে পারে না, তখন যেই পাশ দিয়ে ফুটা পায় ওই পাশ দিয়ে বের হয়ে যায়। ওইটাই হলো গ্যাস, বা হলো পাদ মারা আর কি। ঠিক আছে। তো গ্যাসের চাপ তাহলে কি জিনিস বলো তো? গ্যাসের চাপ হলো যে গ্যাস হলো কোনো যে জায়গায় থাকে, ওই জায়গায় হলো চারপাশের দেওয়ালে হলো ধাক্কা দেয়। দেওয়াল তো না আর কি, যে জিনিসটা গ্যাসটাকে কন্টেইন করে রাখে, হ্যাঁ।
এটাকে অনেকে পাত্রও বলে। হ্যাঁ, তো ওইখানে হলো ধাক্কা দেয়, এই ধাক্কাটাই হলো গ্যাসের চাপ। ঠিক আছে, বুঝছো? জি স্যার। এখন চাপ বেশি হইলে কি হয়? এ ধরো এক লোক খাইতেই আছে খাইতেই আছে, হ্যাঁ। এখন মনে করো যে গ্যাস হচ্ছে আর গ্যাস হচ্ছে, হইতে হইতে এক সময় কি হবে, পেট ফুলতে 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 ফেটে যাবে। এরকম হয় না ইউজুয়ালি, কারণ হলো মানুষ ইউজুয়ালি পেট ফাটে যাইতে পারে এরকম খাইতে পারে না, জোর করে খাওয়ানো যেতে পারে বাট নর্মালি পারে না। বাট বেলুনের ক্ষেত্রে এটা হয়। তুমি যখন বেলুন ফুলাও, তুমি দেখবে যে যত ফুলাবা তত কি হচ্ছে, বেলুনটা বড় হয়। বড় হয় কেন? কারণ ভিতরে গ্যাস গুলা ধাক্কা দেয়, এই জন্য এটা বড় হয়। বড় হইতে হইতে একসময় যখন তার ক্যাপাসিটি থেকে বেশি চাপ হয়ে যায় তখন সে ফেটে যায়। ঠিক আছে। জি স্যার। তাহলে গ্যাসের চাপ হলো কি, যে গ্যাস যেই পাত্রের মধ্যে বা যেই জায়গায় আবদ্ধ থাকে, ওই জায়গায় হলো যে যে জিনিসটা দ্বারা আবদ্ধ থাকে ওইটাতে হলো ভিতর থেকে কি করে, ধাক্কা দেয় বা বল প্রয়োগ করে, এটাই হলো গ্যাসের চাপ। এটা হলো মানে তোমার জেনারেলি যদি বলো, মানে বোঝার জন্য, নিজের ভাষায়। আচ্ছা। বুঝতে পারছো? জি স্যার। আর নিজের ভাষায় বলো গ্যাসের চাপ কি। আচ্ছা, একটা বেলুনকে যখন আমরা ফুলাই, হ্যাঁ, তখন এটাতে আমরা ফু দিতে থাকি এক সময় সেটা ফেটে যায়। ফেটে যাওয়ার কারণ হচ্ছে এটাতে আমরা এত পরিমাণে বল প্রয়োগ করি, যেটা ওর পক্ষে সহ্য করা আমরা সম্ভব তো না। বল প্রয়োগ করি না। বল প্রয়োগ করা মানে তো মারপিট করা। আমরা কি বেলুনকে লাথি ঘুষি দেই মারপিট করি? আমরা বেলুনকে দেই বাতাস। ঠিক ও আছে। আচ্ছা। এই যে বাতাসের যে গ্যাস গুলো আছে, যে গ্যাসের বাতাস মানে তো হলো কি, আহ, কণা না, কিছু গ্যাসের কণা না, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস। ওই গ্যাসের কণাগুলা হলো কি করে, ওই বেলুনের ভিতরে যায়, চারপাশে হলো কি করে, বল প্রয়োগ করতে থাকে। ওই যে বল, ওইটাকেই আমরা হলো চাপ বলতেছি, যদি বলটা প্রতি একক ক্ষেত্রফলে হয় এবং লম্বভাবে হয়। বুঝছো? জি। তাহলে একদম সোজা কথায় যদি বলি, আমরা যদি কোনো একটা জায়গায় হলো কি কোনো গ্যাসীয় পদার্থ রাখি, সেটা বাতাস হইতে পারে, সেটা হাইড্রোজেন অক্সিজেন যে কোনো কিছু, সেটা ওই জায়গায় কি করে, পাত্রের গায়ে যে বল প্রয়োগ করে, প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে ওই বলের পরিমাণকে আমরা কি বলবো, ওই গ্যাসের গ্যাসের চাপ। চাপ বলবো। বুঝতে পারছো? স্যার এটা কি গ্যাসীয় পদার্থ? মানে এটা কি হ্যাঁ, গ্যাসীয় হবে। প্রসারণ? না, তাহলে দুই গ্যাসের নাম্বারটা প্রসারণ শেষ। এখনো আমরা পড়তেছি না, 2 নাম্বার শেষ। বাট গ্যাসের প্রসারণে এখনো আমরা যাই নাই, আমরা আদর্শ গ্যাস সমীকরণ পড়তেছি। ঠিক আছে। তো আদর্শ গ্যাস সমীকরণ করতে হলে আগে হলো আমাদের গ্যাসের চাপ কি সেটা বুঝতে হবে। তো গ্যাসের চাপ হলো এটাই, যে আমরা গ্যাসকে যে পাত্রে রাখি বা যেটার মধ্যে আবদ্ধ রাখি, ওইটার চারপাশে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলা। বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এটা ডেফিনেশন দেখে নিও, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো, গ্যাসের যে চাপ এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। নর্মালিও চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, গ্যাসের চাপকেও পি দ্বারা প্রকাশ করা হয়। এই চাপের হলো কিছু কিছু প্যারামিটারের সাথে সম্পর্ক আছে। ঠিক আছে। তো সেই সম্পর্কটা আচ্ছা। আমরা দেখবো। সেটা হলো যে গ্যাসের চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। একটু সাউন্ড একটু বাড়ালে ভালো হতো। এখন ঠিক আছে। জি স্যার। আচ্ছা, গ্যাসের চাপ হলো আয়তনের ব্যস্তানুপাতিক, আর গ্যাসের চাপ হলো তাপমাত্রার সমানুপাতিক। সমানুপাতিক করছিলাম না? জি স্যার। একটা ব্যস্তানু বাড়লে আরেকটা বাড়বে। একটা পারলে আরেকটা পারবে, ব্যস্তানুপাতিক করছিলাম। না। সমানুপাতিকের উল্টা, একটা বাড়লে আরেকটা কমবে। বুঝেছো? আচ্ছা, তাহলে জি স্যার। একটু এক্সাম্পল দেখি। যেমন ধরো, আহ, আমরা আগে কি এক্সাম্পল দিছিলাম, খাওয়া, খাওয়া দিয়ে এক্সাম্পল দিছিলাম, তাই না? জি স্যার। তো এখন আমরা ওইটা দিয়ে দিব না, আমরা হলো অন্য একটা কিছু ইউজ করি। যেমন বেলুন, বেলুন দিয়ে ইউজ করবো না, একটা দাঁড়াও চিন্তা করি। টাকা বনাম পড়ালেখা। ধরো তোমাকে মাসে 100 টাকা পকেট মানি দিলে তুমি দিনে 5 ঘন্টা পড়ো। 200 টাকা পকেট মানি দিলে তুমি দিনে পড়ো হলো 10 ঘন্টা। 400 টাকা দিলে পড়ো হলো 20 ঘন্টা। তাহলে এখানে সম্পর্কটা কিরকম হচ্ছে টাকার সাথে? একটা বাড়লে আরেকটা বাড়বে।
একটা বাড়লে আর একটা বাড়বে, তাই না? এখানে তো একটা বাড়লে আর একটা বাড়ছেই। তোমাকে যখন 100 টাকা দিচ্ছে তুমি পড়ছো 5 ঘন্টা, 200 টাকা দিলে পড়ছো হলো 10 ঘন্টা, 400 টাকা যখন দিচ্ছে তখন পড়ছো কতক্ষণ? 20 ঘন্টা। হ্যাঁ, 20 ঘন্টা। তার মানে কি টাকার সাথে তোমার পড়ার পরিমাণটা বাড়ছে। এটাকে আমরা কি বলতে পারি তাহলে? সমানুপাতিক, তাই না? একটা বাড়লে আরেকটা বাড়লো, স্যার। তাই না? জি স্যার। এখন ব্যস্তানুপাতিকটা কিরকম হয়? ব্যস্তানুপাতিকটা হয় হলো এরকম, একটা বাড়লে আরেকটা কমবে। যেমন এটার এক্সাম্পল কি দেওয়া যায়? হ্যাঁ, এই সেম টাকার খেলাধুলা। সাথে খেলাধুলা। হ্যাঁ, যে তোমাকে টাকা 100 টাকা দিলে তুমি 5 ঘন্টা পড়তেছো, তাহলে 5 ঘন্টা যদি পড়ো তাহলে খেলতেছো কতক্ষণ? খেলতেছো মনে করো যে তুমি 21। 20 ঘন্টা। 20। ধরো সাপোজ 20 ঘন্টা। যখন হলো টাকা দিলাম 200, তখন কি তুমি পড়বা বেশি, তাহলে যদি বেশি পড়ো তাহলে খেলাধুলা কমে যাবে, তো ধরো যে খেললা তখন 10 ঘন্টা। এরপর টাকা দিলাম 400, তুমি আরো পড়বা, তখন খেলাধুলা আরো কমে যাবে 5 ঘন্টা। তাহলে দেখো, এইবারও আমরা টাকা দিচ্ছি, কিন্তু কি হচ্ছে, টাকার সাথে খেলাধুলার পরিমাণ কি হচ্ছে? বাড়তেছে না, সেটা কি হচ্ছে? কমতেছে। তো এটাকে কমছে। আমরা বলি ব্যস্তানুপাতিক। একটার সাথে আরেকটা যদি বাড়ে তাহলে সমানুপাতিক, একটার সাথে আরেকটা যদি কমে তাহলে হলো ব্যস্তানুপাতিক। ক্লিয়ার হয়েছে? ব্যস্তানুপাতিক। জি স্যার। ক্লিয়ার হয়েছে? জি স্যার। গুড। তাহলে এখন স্টেটমেন্টটা দেখো কি বলেছে, পড়ো। ও আচ্ছা। এক- নির্দিষ্ট এখান থেকে বলবো। তাপমাত্রায় একটি গ্যাসের নির- চাপ একটি নির্দিষ্ট আয়তনের ব্যস্তানুপাতিক। তাপমাত্রায় হ্যাঁ। একটি নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক এবং নির্দিষ্ট আয়তনে গ্যাসের চাপ তার তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা, এখানে একটা জিনিস আগে, ফার্স্ট অফ অল এখানে কি কি আছে বলো তো? চাপ আছে, তারপরে কি আছে? আয়- আয়তন আছে, আয়তন আছে। আর কি আছে? তাপমাত্রা আছে। এইখান থেকে বুঝবা গ্যাসের প্যারামিটার হলো 3টা। মানে গ্যাসের যে পরিচয়, পরিচয় বহন করে এই 3টা জিনিস: চাপ, আয়তন আর হলো তাপমাত্রা। ঠিক আছে? তাহলে একটা আচ্ছা। যদি কোনো কিছু যদি গ্যাস হয় তাহলে অবশ্যই তার চাপ থাকবে মানে পি থাকবে, আয়তন থাকবে মানে ভি থাকবে, আর তাপমাত্রা থাকবে মানে টি থাকবে। মানে আমি যদি বলি যে কেউ মানুষ, যেমন তুমি মানুষ, তাহলে অবশ্যই তুমি মানুষ যখন কেউ বলবে যে ইনায়া নামের একটা মেয়ে আছে, সে হলো মানুষ, তখনই কি হবে, আমাদের একটা ইমেজ আসবে যে তার 2টা কান আছে, একটা নাক আছে, 2টা হাত আছে, 2টা পা আছে। এটাই তো, তাই না? আমি তো এটা মনে করবো না যে 4টা পা আছে, ঠিক আছে, বা শিং আছে, এরকম তো চিন্তা করবো না, তাই না? তো এরকম কিছু জিনিস থাকে যে একটা জিনিস, আবার আমি যদি গরুর কথা বলি, তখন তো তুমি চিন্তা করবে না যে 2টা পা আছে, তখন তুমি কি চিন্তা করবে? 4টা পা আছে, লেজ আছে একটা। তার মানে কি, যে কোনো একটা কিছু তার কিছু আইডেন্টিটি থাকে, যে আমি যদি কোনো একটা জিনিস বলি তাহলে অটোমেটিক্যালি ওই জিনিসটার নামের সাথে আরো কিছু চলে আসে। স্যার ঠিক আছে? সাউন্ডটা। আচ্ছা, এখন ঠিক আছে, জি স্যার। কি বলেছি বুঝছো? শেষ দিয়ে কি বলছিলেন? আচ্ছা, প্রথম দিকে কি বলেছি, আমি যদি মানুষের কথা বলি তাহলে কি, 2টা হাত, 2টা পা, একটা নাক, না এগুলা কান। আছে, এগুলা আলাদা করে বলতে হবে না, তাই না? ওগুলো আমরা অটোমেটিক্যালি জানে যাই যে কেউ যদি মানুষের তাহলে তার এগুলো থাকবে। সিমিলারলি আমি যদি গরুর কথা বলি, যে একটা গরু, তাহলে অবশ্যই কি তার 4টা পা আছে, শিং আছে, লেজ আছে, এগুলো আমাকে আলাদা করে বলতে হয় না, তাই না? ওগুলো জি স্যার। অটোমেটিক্যালি গরু শব্দটার সাথে চলে আসে। এটাই আমি বলতেছি ইমাজিন। যে একটা জিনিস, একটা প্যারামিটার যদি থাকে, তার সাথে অ্যাসোসিয়েটেড কিছু ইনফরমেশন অটোমেটিক্যালি চলে আসে, যে এইটা হলে ওটা হবে। মানুষ যদি হয় অবশ্যই 2টা হাত, 2টা পা থাকবে। গরু যদি হয় অবশ্যই 4টা পা, 2টা শিং, একটা লেজ থাকবে। ঠিক আছে? তো সিমিলার ওয়েতে যদি গ্যাস যদি হয় তাহলে অবশ্যই চাপ, আয়তন আর তাপমাত্রা থাকবে। ঠিক আছে? বুঝছো? জি স্যার। তো এখন জি মানুষ স্যার। হইলেই আবার তুমি লেজের কথা চিন্তা করতে পারবে না। হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। আমি যদি বলি যে একটা মানুষ আছে, এখন তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ একটা মানুষ আছে, তার একটা লেজ আছে, হ্যাঁ, তাহলে কিন্তু এটা রিলেভেন্ট হবে না। সিমিলার হইতে গ্যাস যদি হয় তাহলে তার চাপ, আয়তন, তাপমাত্রা, এর বাইরে অন্য কিছু চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এখন আসো, গ্যাসের এই 3টা জিনিস আছে, এই 3টার মধ্যে রিলেশন কিরকম? ঠিক আছে? যেমন মানুষের হাতের সাথে পায়ের রিলেশন আছে,
ঠিক আছে, তুমি যখন হলো হাঁটো, তখন দেখবা পায়ের সাথে সাথে হাতও কি নড়ে, তাই না? আবার জি গরুর স্যার। দেখবা যে হলো কি লেজের সাথে মাথার রিলেশন আছে। হ্যাঁ, গরু যদি মাথা কেটে ফেলো তাহলে লেজ নড়বে না, তাই না? তো এরকম বিষয় আছে। তো সিমিলার ওয়েতে আমাদের গ্যাসে যে চাপ, আয়তন, তাপমাত্রা, এই তিনটার মধ্যে কি আছে, রিলেশন আছে। ওই রিলেশনটাই এখানে বলছে যে গ্যাসের চাপের সাথে আয়তন হলো ব্যস্তানুপাতিক। তার মানে কি বুঝায়? যে চাপ চাপ বাড়লে আয়তন কমবে, তো কমবে। চাপ কমলে আয়তন বাড়বে। আর কি বলছে দেখো, আয়তনের আহ, চাপের সাথে তাপমাত্রা হলো সমানুপাতিক। ঠিক আছে? তো তাহলে এখন দেখো, হ্যাঁ, তার মানে কি, তার মানে চাপ বাড়লে তাপ তাপমাত্রা বাড়বে, চাপ কমলে তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা কমবে। তাপমাত্রা কমবে। হ্যাঁ। তো এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে কি হবে, প্রথমটাকে যদি লিখি চাপের সাথে আয়তন ব্যস্তানুপাতিক, তাহলে পি সমানুপাতিক 1/ভি। দেখো সমানুপাতিক চিহ্ন আমরা পড়ছিলাম না এটা, জি স্যার। ব্যস্তানুপাতিক চিহ্ন এটা। চেঞ্জটা কোথায় হয়? চেঞ্জটা হয় হলো যদি সমানুপাতিক হয় তাহলে দুটাই উপরে হবে, দুটাই উপরে হবে। যেমন আমরা একটু আগে কি দেখলাম, যে খেলাধুলার সাথে টাকার সাথে খেলাধুলার সম্পর্ক। তো টাকাকে ধরো এম দ্বারা প্রকাশ করলাম, এম ফর মানি। আর পড়ালেখার সম্পর্ক কি, স্টাডি, এস। ঠিক আছে, আর খেলাধুলা কি হলো প্লে, আমাদের পি। পি। ঠিক আছে, তাহলে এম এর সাথে এস এর রিলেশন কি, সমানুপাতিক। তাহলে এম সমানুপাতিক এস লিখবো। এম এর সাথে পি এর রিলেশন কি, ব্যস্তানুপাতিক। তাহলে সেটাও ব্যস্তানুপাতিক। আমি কি এইভাবে লিখতে পারবো, সেটাকে আমাদের লিখতে হয় হলো 1/পি করে। ঠিক আছে, মানে চিহ্ন দুইটার ক্ষেত্রেই একই, কিন্তু আমাদের এই পাশে যদি সমানুপাতিক হয় তাহলে এটা হলো প্যারামিটারটা উপরে হবে, ব্যস্তানুপাতিক হলে হলো নিচে হবে, 1 দিয়ে নিচে লিখবা। বুঝেছো? আচ্ছা। জি স্যার। ওকে। তাহলে আয়তন যেহেতু চাপের ব্যস্তানুপাতিক, এই জন্য আমরা এখানে কি করছি, ওই চিহ্ন দিছি, চিহ্ন দিয়ে 1/ভি নিচে লিখছি। ঠিক আছে। আর তাপমাত্রার সাথে যেহেতু চাপ কি সমানুপাতিক, এই জন্য কি করছি, উপরে লিখছি। ক্লিয়ার? জি স্যার। এখন আমি আগেই বলছি, গ্যাস, গ্যাস মানে কি, গ্যাস মানেই হলো সেখানে পিভিটি তিনটাই থাকে। ঠিক আছে। এখন প্রথম যে রিলেশনটা, চাপের সাথে আয়তন ব্যস্তানুপাতিক, এখানে কি টি আছে, বলো? পি আছে তো। টি টি পি আছে, ভি ও আছে, না, টি টি আছে? নাই, টি নাই। টি নাই। না। টি এর কথা না বললে যে এটা থাকবে না এমন তো না, তাই না? স্যার। ধরো একটা মেয়ে আছে, হ্যাঁ, তো এখন একটা কবি আছে, কবি হলো ওই মেয়ের হলো চোখের অনেক প্রশংসা করছে আর চুলের অনেক প্রশংসা করছে। তার মানে কি এটা যে ওই মেয়ের খালি চোখ আর চুল আছে, হাত পা নাই? হ্যাঁ। সো না আমরা স্যার। যদি আমরা যদি বলি মানে কোনো একটা প্যারামিটারের কথা বলি, যেমন চোখ আর চুলের কথা বলতে, ভালো কথা, এর মানে এই না যে তুমি এটা ইমাজিন করবে না যে ওর হাত পা নাই। ঠিক আছে, ওগুলো আছে। সিমিলার হইতে আমাদের এইখানে পি আর ভি এর মধ্যে রিলেশন বলা হয়েছে গ্যাসের, এর মানে এই না যে টি আছে, টি নাই, টিও আছে। তাহলে টি কি করতেছে, এটা তো কোশ্চেন হইতেই পারে। যেমন কবি যদি চুল আর হলো চোখের হলো তোমার প্রশংসা করে, তখন যে পাঠক আছে তার তো এটা মাথায় আসতেই পারে যে তার হাত পায়ের কি অবস্থা, ওগুলো কি সুন্দর না? হ্যাঁ। তো সেটা যাই হোক, আমরা কবি না, আমরা এখানে সায়েন্স পড়তে আসছি, আমরা হলো সায়েন্টিস্ট। তো কবি হলো তাদের মন চাইলে বলতে পারে, নাও পারে, সেটা পাঠক কবির বিষয়। বাট সায়েন্সের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আরেকটা প্যারামিটারের কথাও বলতে হবে, ওটাকে বাদ দিয়ে বললে হবে না। তো আমরা পি আর ভি এর মধ্যে রিলেশন বলে দিছি, পি আর ভি কি, ব্যস্তানুপাতিক। টি এর অবস্থা কি, টি হলো হবে হলো কনস্ট্যান্ট। ঠিক আছে। আচ্ছা। কনস্ট্যান্ট মানে কি? আহ, আপনি জানি না। দেখো একটু আগে আমরা পকেট মানির কথা বললাম না, পকেট মানি প্রথমে কত দিছি, 100, তারপর দিছি 200, তারপর দিছি 400। তাহলে 400। পকেট মানি এখানে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। পাঁচ। এক এক ভার এক এক ভাবে দিছি, মানে বাড়তেছে মানেই তো চেঞ্জ হওয়া, তাই না? স্যার। এগুলোকে আমরা বলি ভ্যারিয়েবল। কোনো কিছু যখন চেঞ্জ হয় তখন হলো ভ্যারিয়েবল। এখন আমি তোমার পকেট মানি, তাহলে এইখানে আমি যদি পকেট মানিকে এম দ্বারা প্রকাশ করি, এম হবে কি, ভ্যারিয়েবল, তাই না? জি স্যার। এখন আমি ধরো তোমাকে পকেট মানি প্রত্যেক মাসে 100 টাকাই দিব, তুমি যেই কয় ঘন্টাই পড়ো, ওইটা আমার দেখার বিষয় না, তুমি পড়লেও দিব না পড়লেও দিব। ঠিক আছে, 100ই দিব সবসময়, তখন পকেট মানিটা হয়ে যাচ্ছে হলো কনস্ট্যান্ট, যে এটার মান আর চেঞ্জ হয় না।
ঠিক আছে, তখন আমি যদি পকেট মানিকে এম দ্বারা প্রকাশ করি, এম হবে হলো কনস্ট্যান্ট। তাই কনস্ট্যান্ট কখন? যখন চেঞ্জ হয় না। ঠিক আছে, চেঞ্জ। তো এইখানে আমরা এটাই করছি, ফার্স্ট স্টেটমেন্টে আমরা বলছি টি কনস্ট্যান্ট। ইট মিনস টি এর মান হলো আমাদের চেঞ্জ হবে না। ঠিক আছে, চেঞ্জ হবে কার কার মান, পি আর ভি এর মান, এবং তাদের মধ্যে সম্পর্কটা কিরকম, পি সমান ব্যস্তানুপাতিক 1/v, মানে ভি বাড়লে পি কমবে, পি বাড়লে ভি কমবে, পি কমলে ভি বাড়বে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আর টি আচ্ছা, কি টির মধ্যে থাকবে নাকি? টি টির মতোই থাকবে, টি চেঞ্জ হবে না। টি এর আচ্ছা। একটা ফিক্সড ভ্যালু থাকবে। আমি যদি বলি টি এর ভ্যালু হলো 10 কেলভিন, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 10ই থাকবে, এটা চেঞ্জ হবে না। ঠিক আছে। আচ্ছা, এখন আসো সেকেন্ড স্টেটমেন্ট। সেখানে কি বলছে, চাপ তাপমাত্রার সমানুপাতিক। এর মানে হলো চাপ বাড়লে তাপমাত্রা বাড়বে, চাপ কমলে তাপমাত্রা কমবে। তাহলে এখানে আমাদের বাদ পড়লো কে, বলো? বাড়ছে হচ্ছে পি। না, বাড়ছে না, কে বাদ পড়ছে, মানে আমার সেকেন্ড ও স্টেটমেন্টে তো আমি আচ্ছা। পি ভি আর টি ভি এর মধ্যে রিলেশন করছি, হ্যাঁ, তাহলে ভি বাদ পড়ছে, তাহলে ভি এর রিলেশন, ভি এর ইয়াটা কি হবে, ভি হবে হলো ভি হচ্ছে কনস্ট্যান্ট। constant। ক্লিয়ার হয়েছে? জি তাহলে স্যার। এইটাই হলো আমাদের এই যে এখানে যে স্টেটমেন্টটা ছিল সেটার ম্যাথমেটিক্যাল রূপ, যে নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক। এই যে নির্দিষ্ট তাপমাত্রা মানে হলো টি কনস্ট্যান্ট, আর চাপ আর আয়তন কি, ব্যস্তানুপাতিক। আর নির্দিষ্ট আয়তনে মানে হলো ভি কনস্ট্যান্ট, গ্যাসের চাপ তাপমাত্রার সমানুপাতিক, মানে পি সমানুপাতিক টি। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন এই দুটাকে যদি আমি এক করি, এই দুটো আলাদা আছে। একটা হলো পি ব্যস্তানুপাতিক 1/v, আর পি সমানুপাতিক টি, এই দুটো আলাদা আছে। দুটাকে যদি এক করি তাহলে আমাদের হয় হলো এটা, পি সমানুপাতিক টি বাই ভি। তো এখানে এক করলে কি হলো দেখো, প্রথমটার বাম পাশে পি ছিল, দ্বিতীয়টারও বাম পাশে পি ছিল, এই কারণে আমি বাম পাশে পি নিছি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বুঝছো? জি স্যার। এরপরে আসো, এই যে প্রপোর্শনাল চিহ্নটা যেটা আছে, এটা দুই পাশে একই আছে, ওইটাও নিলাম, কোনো সমস্যা নাই। ঠিক আছে, চেঞ্জটা কোথায়, আচ্ছা। চেঞ্জটা হলো প্রথমটার ডান পাশে আছে 1/v, আর দ্বিতীয়টার ডান পাশে আছে হলো টি। তাহলে এই দুইটা যেহেতু আলাদা, দুইটাকে আমার মার্জ করতে হবে। তাহলে মার্জ করলে আমাদের কি হবে, টি উপরে আছে, তো টি কে উপরে নিলাম, আর ভি আছে নিচে, এই কারণে ভি কে নিলাম নিচে। আর এখানে একটা হলো এই, এটা কি বলে, ভাগ চিহ্ন। ঠিক আছে, কিভাবে এক করা আচ্ছা। হয়েছে বুঝছো? জি স্যার। গুড। আচ্ছা, এরপরে কি করছে, এরপরে দেখো এখানে ভি নিচে আছে না, এটাকে যদি বাম পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে, দেখো এখানে নিচে আছে, বাম পাশে পাঠিয়ে দিলে ওটা কি হবে, উপরে যাবে। তো ভি হলো উপরে যায়, পি এর সাথে গুণ হয়ে পিভি হয়ে গেছে, পিভি সমানুপাতিক টি। এটা থেকে এটা কিভাবে আসলো বুঝছো? না। দেখো, ওই দুটাকে কম্বাইন করলে আমরা পাই হলো এটা, পি সমানুপাতিক টি বাই ভি, তাই না? জি স্যার। এখন আমি ভি কে এই পাশে পাঠাই দিব, মানে প্রপোর্শনালের বাম পাশে পাঠাই দিব। আমরা কি জানি, এক পাশ থেকে আরেক পাশে গেলে, যদি নিচে চিহ্ন থাকে ওই পাশে পরিবর্তন। গেলে কি হবে, চিহ্ন চেঞ্জ হবে না। চিহ্ন চেঞ্জ হবে যদি যোগ বিয়োগ আকারে থাকে, ভাগ আকারে থাকলে কি হয়, নিচে থাকলে উপরে যায়। মানে এখানে আচ্ছা। প্রপোর্শনাল আছে দেখে কি তুমি কনফিউজ হচ্ছ, এক্স ওয়াই দিয়ে বুঝো। এক্স ইকুয়াল ধরো ওয়াই না বাই না না জেড। স্যার, এটা দিয়ে বুঝুন। হ্যাঁ, আচ্ছা এটা বলো, এক্স ইকুয়াল ওয়াই বাই জেড, জেড কে যদি বাম পাশে পাঠাই দিই তাহলে কি হবে? এক্স জেড এক্স জেড ইকুয়াল ওয়াই। বলতো ওয়াই। হ্যাঁ, এখানে নিচে ছিল, বাম পাশে গেলে কি হবে, উপরে যাবে। তো সিমিলার এখানে পি সমানুপাতিক টি বাই ভি, তাহলে ভি কে যদি বাম পিভি। পাশে পাঠাই দেই তাহলে কি হবে, হ্যাঁ, পিভি সমানুপাতিক পিভি টি। সমানুপাতিক টি। এটাই করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করছিলাম, সমানুপাতিক তুলে দিয়ে যদি সমান করতে চাই তাহলে কি করতে হবে, একটা ভেরিয়েবল দেওয়া লাগবে। ভ্যারিয়েবল না, ধ্রুবক, ও আচ্ছা, একটা কনস্ট্যান্ট। ধ্রুবক, সরি। ওটাকে আমরা বলছি সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, কনস্ট্যান্ট, ওটার সমানুপাতিক মান ধ্রুবক। চেঞ্জ হয় না। তো এখানে আমাদের হলো, আমরা সমানুপাতিক তুলে দিয়ে ইকুয়াল করছি, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসছে যেটা হলো আর। ঠিক আছে, এটাই হলো আমাদের সেকেন্ড লাইন, পিভি ইকুয়াল আর টি। ঠিক আছে। আচ্ছা, সমানুপাতিক ধ্রুবকের অবশ্যই একটা নাম থাকবে, তো এই ক্ষেত্রে এটার নাম হলো মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। এবং যেহেতু ধ্রুবক বা কনস্ট্যান্ট, ধ্রুবকের মান তো চেঞ্জ হয় না, তাই না? তাহলে এটার মানও জি। চেঞ্জ হবে না, তো এটার একটা ফিক্সড ভ্যালু থাকবে। এই ফিক্সড ভ্যালুটা হলো 8.314 জুল পার মোল পার
পার কেলভিন। ঠিক আছে, আচ্ছা। এটাই করা হয়েছে যে আমরা পিভি থেকে যখন সমানুপাতিক টি থেকে যখন ইকুয়ালে যাব তখন আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক আর আসছে। ঠিক আছে, তাহলে আমরা পিভি ইকুয়াল আর টি পাচ্ছি। আর এর পরিচয় কি? এটা হলো আমাদের মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। এটার মান হলো 8.314 জুল পার মোল পার কেলভিন। এটার মানটা মুখস্থ রাখবা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখন আসো, আর এর মান চেঞ্জ হয় না। আর এর মান কি একবারেই চেঞ্জ হয় না? এরকম না, আর এর মান চেঞ্জ হয় না যদি মোল সংখ্যা কনস্ট্যান্ট হয়। মোল সংখ্যা কি এটা তো জানো, জানো না? হুম। মোল সংখ্যা কেমিস্ট্রিতে থাকার কথা। আচ্ছা, মোল সংখ্যা হলো গ্যাসের একটা পরিমাণ, হ্যাঁ, একটা একটা হলো পরিমাপ এটা। যেমন আমি যদি তোমাকে বলি 5 কেজি চাল, 5 কেজি চাল বলতে কি বোঝায়? ধরো এটা একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের চাল, তাই না? যদি বলি জি দশ স্যার। কেজি চাল, তাহলে আমাদের কি হবে? ব্যাগটা বড় হয়ে যাবে না? বড় একটা ব্যাগে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের চাল। ঠিক আছে, তো সিমিলার জি ওয়েতে স্যার। যে মোল, তো এই যে এখানে যে আমাদের 5 কেজি 10 কেজি, এটা কি? এটা হলো কোনো একটা কঠিন পদার্থকে আমরা যদি মেজার করি সেটার একটা মেজারমেন্ট। সিমিলার ওয়েতে গ্যাসের মেজারমেন্ট হলো মোল। আমি যদি বলি 2 মল গ্যাস, এটা বোঝাবে যে কোনো একটা পাত্র আছে, পাত্রের মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের গ্যাস যেটার পরিমাণ 2 মল। যদি বলি 5 মল গ্যাস, এটা বোঝাবে একটা পাত্রের মধ্যে নির্দিষ্ট অ্যামাউন্টের গ্যাস যেটা 2 মলের থেকে বেশি। যেমন আমি 5 কেজি চাল বললে যতটুকু হয়, 10 কেজি বললে তার থেকে বেশি হচ্ছে। সিমিলার হইতে এই যে মোল সংখ্যাটা আমাদের গ্যাসের পরিমাণ নির্দেশ করে। বুঝেছো? জি স্যার। তো এইখানে আমাদের এই যে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মানটা হলো ফিক্সড যদি গ্যাসের মোল সংখ্যা 1 মোল হয় তখন। ঠিক আছে, জি স্যার। 1 মোল হইলে তখন আমাদের পিভি ইকুয়াল আর টি হবে। ঠিক আছে, কিন্তু যদি N মোল গ্যাস হয়, N মোল বলতে বোঝাচ্ছে যে যে কোনো, ধরো যে 3 মোল 5 মোল 10 মোল, N মোল গ্যাস হলে তখন আমাদের ধ্রুবকটা হয়ে যাবে হলো NR, এবং তখন ফর্মুলাটা হবে হলো NRT। বুঝেছো? মানে এখানে ফর্মুলা দুইটা। ফর্মুলা দুইটা, 1 মোলের জন্য হলো পিভি ইকুয়াল আরটি, N মোলের জন্য হলো পিভি ইকুয়াল এনআরটি। আর এন দিয়ে বোঝাচ্ছে মোল সংখ্যা আর কি। এন দিয়ে বোঝাচ্ছে মোল সংখ্যা। দেখো আরো সিম্পল করে দিচ্ছি, এখানে ফর্মুলা দুটা না, তুমি যদি একটাও চিন্তা করো তাহলেও হবে। তুমি যদি শুধু পিভি ইকুয়াল এনআরটি মনে রাখো তাহলেও হবে। কিভাবে হবে দেখো, আমি যদি বলি গ্যাস গ্যাস এন ইকুয়াল 1 মোল, তাহলে তুমি এন এর জায়গায় 1 বসায় দিবা। তাহলে 1 হলো আরটি এর সাথে গুণ হয়ে কি যেটা আছে সেটাই থাকবে, চেঞ্জ হবে না। তো 1 মোল হলে পিভি ইকুয়াল আরটি হয়ে যায়, নিজে নিজেই হয়ে যায়। ঠিক আছে, এখন যদি 3 মোল হয়, এন ইকুয়াল যদি 3 হয়, তখন পিভি ইকুয়াল কি হবে? এন এর জায়গায় 3 বসবে, মানে 3 আর টি হবে। এরকম। যদি 5 মোল হয় তাহলে কি হবে বলো? 5 আর জি। 5 আর টি। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলা এটা, পিভি ইকুয়াল এন আর টি, এটাই ফর্মুলা। এন এর ভ্যালু 1 হলে তখন পিভি ইকুয়াল আর টি হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? জি স্যার। বুঝতে। আচ্ছা, এখন ওই আসলাম, এখন আমরা এই যে ফর্মুলাটা দেখলাম পিভি ইকুয়াল এন আর টি, এইটা হলো, এখানে আবার ডিটেলস কোনটা কি এটা লেখা হয়েছে। পিভিক্যাল এনার্জি, এখানে পি হলো চাপ, পি হলো আয়তন, এন হলো মোল সংখ্যা, আর হলো গ্যাস ধ্রুবক যেটার মান 8.314, হ্যাঁ, জুল পার মোল পার কেলভিন। ইউনিটটা মুখস্থ করবা। আর টি হলো